বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রশ্নে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কি হবে, এই বিষয়ে সরকারি দল এবং বিরোধী দলের একটি নীতিগত সমঝোতা রাষ্ট্রের স্বার্থে প্রয়োজন। পরবর্তী প্রজন্মকে ফ্যাসিবাদকে চেনানোর জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা আমরা পেয়েছি তার নাম হচ্ছে জুলাই জাদুঘর। 4টি মাস চলে গেল, এখন পর্যন্ত জুলাই জাদুঘরের উদ্বোধনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। তার উপর আমরা অভিযোগ পাচ্ছি ভিতরে যেসব ভাস্কর্যগুলো রয়েছে তার বিকৃত করা হচ্ছে। ইতিহাস বদলের চেষ্টা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। মানে স্পিকার, এটি একটি বিশেষায়িত জাদুঘর। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ফ্যাসিবাদকে চেনার পাঠশালা এই জাদুঘর। আজকে ঘোষণা দিতে হবে কবে এই জাদুঘর উদ্বোধন হচ্ছে। মানে স্পিকার, যে কয়জন সদস্যকে নিয়ে জাদুঘরের বোর্ড গঠন করা হয়েছিল, এই হতভাগা তাদের মধ্যে একজন। এই বোর্ডকে ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করা হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী, সাংস্কৃতিক মন্ত্রী তার পরিবার সদস্যদেরকে দিয়ে নতুন বোর্ড গঠন করেছেন। আমাদের যাদেরকে বাদ দেওয়া হয়েছে, আমাদেরকে নোটিফাই করার ন্যূনতম কার্টেসি তারা শো করেননি। গুরুত্বপূর্ণ নয় আমরা থাকি কিনা থাকি, গুরুত্বপূর্ণ হচ্ছে ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে। আমরা দেখেছি সরকারি প্রতিষ্ঠানে সরকারের বদলের সাথে ইতিহাস বদলে যায়। এই জুলাই ইতিহাস যেন বিকৃতি করা না হয়, বিশেষায়িত বিশেষ লোকদেরকে দিয়ে যেন একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয় এবং যেন কোনোভাবেই কোনো শক্তি এই ইতিহাসকে বিকৃতি করতে না পারে, তার ব্যাপারে সরকার কি পদক্ষেপ গ্রহণ করছেন আজকে এই সংসদে যেন জানানো হয়। মাননীয় স্পিকার, আমরা প্রতিশোধ চাইনি, আমরা সত্য প্রকাশ চাই। আমরা প্রতিহিংসা চাইনি, আমরা চাই জবাবদিহিতা। আমরা চাই এই সরকার, এই সংসদ ভবিষ্যতের সকল। মাননীয় সদস্য, আরো 3 মিনিট বাড়ানো হলো। ধন্যবাদ। এই সংসদ, এই সরকার এমনভাবে এই বিচারগুলো পরিচালনা করবে যাতে ভবিষ্যতের সকল সরকারের জন্য এই শিক্ষা না হবে যে গণহত্যা চালিয়ে, জনগণের উপর গুলি চালিয়ে, মানবতা বিরোধী অপরাধ করে কেউ কোনোদিন এই বাংলার মাটিতে আর পার পাবে না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, মেসেজ দিতে হবে দেশের বাইরে পলাতক ফ্যাসিস্ট শক্তিদেরকে যে দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করে, হামলা মামলা করে, ভয় ভীতি প্রদর্শন করে তারা কোনোদিন রাজনীতিতে ফিরতে পারবে না। স্পিকার, এই জুলাই আমাদের শুধু একটি সরকারি দায়িত্ব নয়, আমাদের জাতি গঠনের মূল স্তম্ভ। এদের এই জুলাইকে রক্ষা করা, এই বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে যেন এই ধরনের ফ্যাসিবাদ কোনোদিন ফিরতে না পারে, এই জন্য পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে তোলার দায়িত্ব এই সংসদের, এই সরকারের। মাননীয় স্পিকার, এখানে সরকারি দল বিরোধী দল কেউ নেই। আমরা সবাই দ্বিতীয় স্বাধীনতার কাণ্ডারি, আমরা সবাই এই আন্দোলনের প্রতি, এই বিপ্লবের প্রতি ঋণী। কিন্তু আমরা কি করছি তা ধারণ করার জন্য মাননীয় স্পিকার একটি গুরুত্বপূর্ণ দিক না বললেই নয়। শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে যে রায় ঘোষণা হয়েছে, সেখানে সুনির্দিষ্ট করে বলা হয়েছে তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেই রায় বাস্তবায়নের জন্য কি উদ্যোগ গ্রহণ করা হলো? অ্যাসেট ট্র্যাকিং, অ্যাসেট ম্যানেজমেন্ট, অ্যাসেট লিকুইডেশনের জন্য কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজকে এই সংসদে তার সুনির্দিষ্ট একটি হিসাব আমরা চাই। শুধু তারাই নয়, যারা পলাতক রয়েছে, যারা মাস্টার মাইন্ড, তাদেরকে নামমাত্র সাজা হচ্ছে। এটি বিচারের নামে একটি কৌতুকের প্রবর্তন। মাননীয় স্পিকার, যারা দেশের বাইরে আছে তাদের ব্যাপারে কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই সুনির্দিষ্টভাবে যারা চিহ্নিত আত্মস্বীকৃত মাস্টার মাইন্ড জুলাই হত্যাকাণ্ড এবং 17 বছরের মানবতা বিরোধী সকল কার্যক্রমের তাদের সম্পদ বাজেয়াপ্ত করে এই ভুক্তভোগীদের পুনর্বাসনের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তার হিসাব আজকে সরকার আমাদের দেবেন। মাননীয় স্পিকার, আমরা থাকবো না, ইতিহাস থেকে যাবে। ইতিহাস কাউকে ছাড় দেয় না। আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে, নাকি আমাদেরকে পরবর্তী প্রজন্ম মনে রাখবে যে জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা এমনভাবে দেশ পরিচালনা করেছি যাতে আর কোনোদিন এই বাংলার মাটিতে কাউকে আর তার অধিকার ছিনিয়ে না হয়। মানুষের অধিকার হবে এই বাংলার মাটিতে সবচেয়ে পবিত্র জিনিস
ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আসুন, আমাদের শুধু ইতিহাস নয়, মৃত্যু পরবর্তী জীবনের যে কঠিন জবাবদিহি, সেই কথা মাথায় রেখে আমরা যারা এখানে আছি, যারা সরকার পরিচালনায় আছেন, তারা সবাই মিলে কাজ করি এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি ইতিহাস সৃষ্টি করে যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। বক্তব্য রাখবেন মাননীয় প্রতিমন্ত্রী, পটুয়াখালী ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল হক। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য আক্তার হোসেনকেও ধন্যবাদ। তিনি বিষয়টি আজকের সংসদের সকলের দৃষ্টিতে এনেছেন। আমরা সকলেই একথা সংসদের শুরু থেকেই বলে আসছি, স্বীকার করে আসছি যে দীর্ঘ 17 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং যেই গণ অভ্যুত্থান পরবর্তী আজকের এই সংসদের অনেক দায় আছে দেশের প্রতি এবং বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি। আমাদের কিছুক্ষণ পূর্বেই একজন মাননীয় সংসদ সদস্য, একজন শহীদের মা, তিনিও বলেছেন তিনি প্রতিনিয়তই সন্তান হারানোর ব্যথায় তিনি নিমজ্জিত থাকেন। এবং আমাদের এই সংসদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে বিরোধী দলীয় নেতা প্রত্যেকটি সংসদ সদস্যই এই গত 17 বছরের এই ফ্যাসিবাদী দুঃশাসনের একেবারেই প্রত্যক্ষদর্শী। আমরা জানি যে 1/11-এর সেই বিতর্কিত সরকারের নীল নকশায়, এবং এটা স্পষ্টতই আজকে বলতে হবে যে এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটি ষড়যন্ত্রে আমরা দেখেছি বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য কিভাবে সেই বিতর্কিত একটি নির্বাচন করেছিল, যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পর্যায়ক্রমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য প্রথমেই পিলখানা বিদ্রোহের নামে মেধাবী সেনা অফিসারদেরকে হত্যা করা হয়। আপনি দেখেন যে বাংলাদেশের ঐতিহাসিক যতগুলো পরিবর্তন আছে, 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিংবা সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানেও সেনাবাহিনী যখন একটা প্রো পিপল পজিশন নিয়েছে তখন এদেশের জনগণের জয় হয়েছে। সেই সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য পিলখানার হত্যাকাণ্ড থেকে শুরু করে সেই সময়ের এই দেশের ইসলাম প্রিয় আলেম ওলামাদেরকেও একটা নির্মম নিষ্ঠুরতার মধ্যে দিয়ে শাপলা চত্বরে কি বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল আমরা জানি। এমনকি এদেশের জাতীয়তাবাদী শক্তির প্রতীক একজন গৃহবধূ থেকে এই দেশের মানুষের, এই জাতির প্রয়োজনে রাজনীতির মঞ্চে এসেছিলেন, বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন বেগম খালেদা জিয়ার, তার স্বামীর স্মৃতি বিজড়িত আমরা দেখেছি, তার সন্তানদের স্মৃতি বিজড়িত পারিবারিক সেই বাড়ি থেকে কি নির্মম নিষ্ঠুর পৈশাচিকভাবে তাকে আপনার সেখান থেকে সরিয়ে দিয়েছিল এবং সেটি নিয়ে আপনার উল্লাস করে বলেছিল যে আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম, যেদিন আমাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেয় নাই, আমি ওই বাড়ি থেকে তাকে বের করবো। এমনকি আজকের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছুদিন আগেই একটি আলাপচারিতা বলেছেন যে তার মেরুদণ্ডের একটি হাড় বাঁকাভাবে জোড়া লেগেছে, কিন্তু তিনি প্রতিশোধ নিতে চান না। সেম ঘটনা আমাদের অনেকের আছে। মাননীয় প্রধানমন্ত্রী উদারভাবে দেশ চালাচ্ছেন, সংসদে সরকারি দল বিরোধী দল অত্যন্ত কনস্ট্রাকটিভ ডিবেটের মধ্যে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। আমি একজন সংসদ সদস্য হিসেবে আমিও আজকে মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের কাছে বিনীত অনুরোধ করব যে একটি রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে অবশ্যই এই ফ্যাসিবাদের বিচার নিষ্পত্তির প্রশ্নে আমাদেরকে ঐক্যমত হতে হবে এবং বাংলাদেশে ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় না আসতে পারে, কেউ যেন জনগণের উপরে এই ধরনের গণবিরোধী অবস্থান নিয়ে গুম খুন হত্যাযজ্ঞ না চালাতে পারে, তার জন্য আওয়ামী লীগ একটা দৃষ্টান্তমূলক বিচার রাজনৈতিক দল হিসেবে অবশ্যই করতে হবে এবং এই বিচারে যারা অভিযুক্ত হবে তাদের সম্পত্তি ক্রোক করে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করতে হবে। আমাদের আজকের বিরোধী দলীয় চিফ হুইপ থেকে শুরু করে অনেকে আছেন এখানে যারা ইন্টারিম গভর্নমেন্টের সময়ও দায়িত্বে ছিলেন কয়েকজন, আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি এবং এটি স্পষ্টতই সত্য যে আমাদের অনেক আহত এবং পঙ্গু আমাদের যোদ্ধারা, আমাদের ভাই বোনেরা শুধুমাত্র সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে তারা সুস্থ হয়ে উঠতে পারে। এর দায় অন্তর্বর্তী সরকারের সময়ে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসার দায়িত্বে ছিলেন তাদেরকে নিতে হবে। আজকে আমাদের অনেক তরুণ বন্ধুরা বিপ্লবী কথাবার্তা বলেন, অথচ দীর্ঘ 18 মাস তারা কিন্তু সরকারের একেবারে অবিচ্ছেদ্য অংশ ছিল, পার্ট ছিল। এই বিচার কিংবা এই আহতদের ক্ষতিপূরণ, তাদের কল্যাণের জন্য
তারা সঠিক পরিকল্পনা নেয়নি, এটা অত্যন্ত দুঃখজনক। এমনকি আমরা দেখেছি এই জুলাই গণঅভ্যুত্থানে আহতদের তালিকা নিয়েও একটি নয়ছয় করা হয়েছে। কাজী মুক্তিযোদ্ধা মন্ত্রী যিনি এই জুলাই অধিদপ্তরের দায়িত্ব আছেন, আমি অনুরোধ করব শুধুমাত্র এই 36 দিনের আন্দোলন নয়, গত এই 17 বছরের আন্দোলন সংগ্রামে আহত পঙ্গুত্ব বরণকারী প্রত্যেকটি ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে তালিকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এবং আওয়ামী লীগের প্রশ্নে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রশ্নে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কি হবে, এই বিষয়ে সরকারি দল এবং বিরোধী দলের একটি নীতিগত সমঝোতা রাষ্ট্রের স্বার্থে প্রয়োজন।